ওমান উপকূলে মার্কিন গোলাবর্ষণে ৩ ভারতীয় নিহত, চরম জ্বালানি সংকটের মুখে বিশ্ব। ১২ দেশের উপরে মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা, ট্রাম্পের অনমনীয় সিদ্ধান্তে বিপাকে ফিফা বিশ্বকাপ। আর্থিক সংকটের মাঝে ট্রাম্পের বিস্ফোরক স্বীকারোক্তি, আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি। আমেরিকায় ৫ কোটি মানুষ টর্নেডো ও আকস্মিক বন্যার ঝুঁকিতে, ট্রাই স্টেট এলাকায় রেড অ্যালার্ট। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে আছি বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চরম রূপ নিয়েছে। মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার জেরে গতরাতে ইরানে নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে একযোগে মিসাইল ছুঁড়েছে তেহরান। টানা দ্বিতীয় দিনের এই সংঘাতের জেরে ইরানের সামরিক বাহিনী বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী সব ধরনের জাহাজের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে এই নৌপথ এখনও সচল রয়েছে। এদিকে ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর গোলাবর্ষণে ৩ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতের নৌপরিবহন মন্ত্রী। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান চুক্তিতে আসতে বড্ড দেরি করে ফেলেছে এবং এখন তাদের এই চড়া মূল্য দিতে হবে। এই ঘটনার পর বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকটের তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের কঠোর নিরাপত্তা নীতি ও 12টি দেশের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে মার্কিন বিশ্বকাপে তীব্র ভিসার জটিলতা দেখা দিয়েছে। আফ্রিকার সেরা রেফারি ওমর আরতানকে মিয়ামি বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে এবং বহু সাংবাদিক ও ফুটবলার প্রবেশাধিকার পাননি। এই পরিস্থিতিতে ফিফা হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানানোয় বিশ্বকাপের আনন্দ ঘন আবহে এখন তীব্র রাজনৈতিক বিতর্ক চলছে। বিশ্বকাপের এই বড় বিতর্ক নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ শুরুর প্রাক্কালে নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে কেবল যোগ্য ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এই কড়াকড়ির কারণে ফুটবলার, সাংবাদিক এবং দর্শকরা ব্যাপক ভিসার জটিলতায় পড়েছেন। সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে সোমালি রেফারি ওমর আরতানের ক্ষেত্রে। 2025 সালের আফ্রিকার সেরা রেফারি হিসেবে নির্বাচিত এই ম্যাচ অফিসিয়ালকে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় এবং পরে দেশে ফেরত পাঠানো হয়। হোয়াইট হাউস এবং সিবিপি জানিয়েছে, তদন্তে তার বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সাথে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার এই কঠোর প্রভাব অন্যান্য দেশের উপরও পড়েছে। ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, আফ্রিকা ও ইরানের বহু অ্যাক্রিডিটেড সাংবাদিক মার্কিন ভিসা পাননি। ওহেয়ার বিমানবন্দরে ইরাকি ফরওয়ার্ড আইমেন হোসেনকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের দলের আলোকচিত্রীকে দেশে ঢুকতেই দেওয়া হয়নি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগে সবাইকে স্বাগত জানানোর আশ্বাস দিলেও বর্তমান পরিস্থিতিতে সংস্থাটি হাত গুটিয়ে নিয়েছে। ফিফা স্পষ্ট জানিয়েছে, আয়োজক দেশের অভিবাসন ও সীমান্ত নীতিতে হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার তাদের নেই। ফলে আরতানকে রেফারি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের 12টি দেশের উপর আরোপিত চলমান ভ্রমণ নিষেধাজ্ঞা এবং এই কঠোর স্ক্রিনিং বিশ্বকাপ শুরুর আনন্দঘন আবহে এক তীব্র রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি 3 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সরকারি তথ্য প্রকাশের পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ইনফ্লেশন ভালোবাসি। একই সঙ্গে ইরান যুদ্ধ শেষ হলে তেলের দাম কমবে এবং মূল্যস্ফীতিও দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে দাবি করেন তিনি। ট্রাম্পের এই মন্তব্য এবং মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলবে আর মার্কিন অর্থনীতিতে কোন দিকে এগোচ্ছে সে বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। যুক্তরাষ্ট্রে মে মাসে মূল্যস্ফীতি গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ 4% ঘর ছাড়িয়েছে। তবে এই উদ্বেগজনক অর্থনৈতিক পরিস্থিতির মাঝেই এক বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি বলেছেন, আই লাভ দ্য ইনফ্লেশন, বা আমি মূল্যস্ফীতি পছন্দ করি। একই সাথে তিনি দাবি করেছেন, চলমান ইরান যুদ্ধ শেষ হলেই সবকিছুর দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে আসবে।
আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই রেকর্ড মূল্যস্ফীতি রিপাবলিকান পার্টির জন্য বড় ধাক্কা হতে পারে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবেই এই মন্তব্য করেন ট্রাম্প। শুধু তাই নয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী দিয়ে গোপনে মার্কিন তেলবাহী ট্যাঙ্কার পারাপারের একটি বিশেষ পরিকল্পনা অনুমোদন দেওয়ার কথাও অকপটে স্বীকার করেন তিনি। ট্রাম্প বলেন, আমার কাছে এই কৌশলের মূল্য ছিল এবং এই অপারেশনটিকে তিনি সফল বলে দাবি করেন। উল্লেখ্য, 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পেছনে মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি বড় ভূমিকা রেখেছিল, কিন্তু সম্প্রতি জীবনযাত্রার ব্যয় আকাশ ছোঁয়া হওয়ায় তার জনপ্রিয়তা রাজনৈতিক ক্যারিয়ারের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকায় আগামী দিনগুলোতে বিশ্ব বাজার আরও একটি বড় অয়েল শক বা তেলের সংকটের মুখোমুখি হতে যাচ্ছে, যার প্রভাব 2026 সাল জুড়ে থাকবে। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতি নিয়ে তিনি ভাবছেন না। তার একমাত্র লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। আমেরিকার ইউতাহ অঙ্গরাজ্যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে অবৈধ অভিবাসীদের পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে 2 আদালত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নথিতে লরেন মরো ও জেনিফার জোমা নামের এই 2 নারীকে স্বঘোষিত আইস ভিজিল্যান্ট বা আইন অমান্যকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। গত এপ্রিলে একজন আইস এজেন্ট আদালতে ওয়ারেন্ট তামিল করতে এলে এই 2 ক্লার্ক ডাটাবেজ ঘেঁটে এক গোয়েতামালান নাগরিক সহ 3 অভিবাসীকে আদালতের পেছনের দরজা দিয়ে লুকিয়ে বের করে দেন। এমনকি জেনিফার জোমা নিজেই তাদের গাড়িতে করে নিরাপদ স্থানে পৌঁছে দেন। সিসিটিভি ক্যামেরায় তাদের এই কাণ্ড ধরা পড়ে, যেখানে এক কর্মীকে ক্যামেরার দিকে তাকিয়ে অশোভন ইঙ্গিত করতেও দেখা যায়। বর্তমানে তাদের বিরুদ্ধে ফেডারেল কর্মকর্তাদের কাজে বাধা এবং মানব পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে, যার ফলে তাদের সর্বোচ্চ 25 বছর পর্যন্ত জেল হতে পারে। ইউতার সাবেক অ্যাটর্নি জানিয়েছেন, এমন অভিনব ও গুরুতর ঘটনা এ রাজ্যে প্রথম। আমেরিকার স্বাস্থ্য খাতে শীর্ষ বীমা কোম্পানিগুলোর চিকিৎসার আবেদন বাতিলের নোংরা খেলা ফাঁস করেছে সরকারি প্রতিবেদন। রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে কোটি কোটি টাকা মুনাফা লুটে নিচ্ছে এই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এই বিশাল জালিয়াতির নেপথ্যে থাকা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর আসল রূপ সম্পর্কে বিস্তারিত জানুন রিপোর্টে। মুনাফার লোভ বনাম মানুষের জীবন। আমেরিকার স্বাস্থ্যসেবা খাতে এই দুইয়ের নির্মম লড়াই এবার প্রকাশ্যে। সম্প্রতি মার্কিন স্বাস্থ্য এবং মানব সেবা মন্ত্রণালয়ের এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য অত্যন্ত জনপ্রিয় স্বাস্থ্যসেবা কর্মসূচি মেডিকেয়ার অ্যাডভান্টেজ সরকারি অর্থায়নে চললেও এটি মূলত পরিচালনা করে বেসরকারি বীমা কোম্পানিগুলো। নিয়ম অনুযায়ী স্ট্রোক, হৃদরোগ বা মারাত্মক দুর্ঘটনার পর রোগীদের ব্যয়বহুল পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন থেরাপির জন্য বীমা কোম্পানির পূর্ব অনুমোদন বা পারমিশন নিতে হয়। আর ঠিক এই জায়গাতেই চলছে অভিনব এক প্রতারণা। প্রতিবেদন বলছে, ইউনাইটেড হেলথ কেয়ার, সিভিএস হেলথ এবং হিউম্যানার মতো দেশের শীর্ষ কোম্পানিগুলো রোগীদের এই জরুরি চিকিৎসার আবেদন অস্বাভাবিক উচ্চ হারে প্রত্যাখ্যান করছে। কোনো কোনো কোম্পানি তো প্রায় 80% আবেদনই বাতিল করে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা খরচ যত কমানো যাবে, এই কর্পোরেট জায়ান্টদের পকেটে মুনাফা তত বেশি ঢুকবে। ফলে কোটি কোটি প্রবীণ আমেরিকান সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছেন, অথবা বাধ্য হয়ে পকেটের গাঁটের পয়সা খরচ করছেন। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, কোনো ভুক্তভোগী রোগী যখন এই বাতিলের বিরুদ্ধে অফিসিয়ালি আপিল করছেন, তখন প্রায় 95% ক্ষেত্রেই বীমা কোম্পানিগুলো তাদের সিদ্ধান্ত বদলে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছে। এতেই প্রমাণিত হয়, প্রথম ধাপে কোনো চিকিৎসা ভিত্তিক কারণ ছাড়াই স্রেফ পকেট ভারী করতে ঢালাওভাবে রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল। এই অমানবিক সিন্ডিকেট ভাঙতে হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র কঠোর সংস্কারের ঘোষণা দিয়েছেন। কিন্তু এই কর্পোরেট লোভের জাল ছিঁড়ে সাধারণ মানুষ কবে প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে, সেটাই এখন বড় প্রশ্ন। মর্গেজ সুদহার সামান্য বাড়লেও যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা এবং রিফাইন্যান্সের আবেদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এক সপ্তাহে মোট মর্গেজ আবেদন 10.8% বৃদ্ধি পেয়েছে। কেন হঠাৎ বাজারে ফিরছেন ক্রেতারা, আর সুদহার নিয়ে বিশেষজ্ঞরা কী সতর্কতা দিচ্ছেন, বিস্তারিত জানুন রিপোর্টে।
আমেরিকার আবাসন খাতে সুদের হারের ওঠানামা সত্ত্বেও মর্টগেজ আবেদনের সংখ্যা এক লাফে অনেকখানি বৃদ্ধি পেয়েছে। মর্টগেজ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মোট বন্ধকি ঋণের আবেদনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় 10.8% বেড়েছে। মূলত গ্রীষ্মের তীব্র গরম শুরুর আগেই বাড়ি কেনার শেষ চেষ্টা হিসেবে ক্রেতারা বাজারে এই ভিড় জমাচ্ছেন। বর্তমানে কনফার্মিং লোন ব্যালেন্স বা $8,32,750 বা তার কম অঙ্কের ঋণের জন্য 30 বছর মেয়াদী ফিক্সড রেট মর্টগেজের গড় সুদের হার 6.57% থেকে সামান্য বেড়ে 6.60% দাঁড়িয়েছে। MBA এর প্রধান অর্থনীতিবিদ মাইক ফ্র্যাটনটনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণেই গত সপ্তাহে বন্ধকি ঋণের বাজার বেশ অস্থির ছিল। তবে এই চড়া হারের মধ্যেও পুরনো ঋণ পুনঃ অর্থায়ন বা রিফাইন্যান্স করার আবেদন এক সপ্তাহে 15% বেড়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 20% বেশি। অন্যদিকে নতুন বাড়ি কেনার জন্য বন্ধকি ঋণের আবেদন এক সপ্তাহে 7% বৃদ্ধি পেয়েছে। ফিক্সড রেটের চেয়ে কিছুটা কম হওয়ায় অনেক ক্রেতা এখন অ্যাডজাস্টেবল রেট মর্টগেজ বা ARM এর সুবিধা নিচ্ছেন, যেখানে 5 বছর মেয়াদী ঋণের গড় সুদের হার 5.96%। অর্থনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, সরকারের আসন্ন মাসিক ভোক্তা মূল্যসূচক বা মূল্যস্ফীতি রিপোর্টের ওপর ভিত্তি করে আগামী দিনগুলোতে মার্কিন আবাসন খাতের সুদের হার যে কোনো দিকে মোড় নিতে পারে। আমেরিকার নিউ ইয়র্ক এবং এর আশেপাশের ট্রাই স্টেট এলাকায় তীব্র তাপদাহ বা তাপদাহের পর এবার ধেয়ে আসছে শক্তিশালী বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যা। এমনকি এলাকাটিতে একটি দুর্বল টর্নেডো বা ঘূর্ণিঝড় আঘাত হানার প্রবল আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত রিপোর্টে। 2026 ফুটবল বিশ্বকাপের উন্মোদনার মাঝেই আমেরিকার নিউ ইয়র্ক অঞ্চলে চরম আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দুপুর থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত নিউ ইয়র্ক সিটি জুড়ে হিট অ্যাডভাইজারি বা তাপদাহের সতর্কতা জারি থাকবে। অতিরিক্ত আর্দ্রতার কারণে এই 2 দিন গরমের তীব্রতা বা হিট ইন্ডেক্স 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে। তীব্র এই গরমের পরপরই বৃহস্পতিবার শেষ বিকেলের দিকে নিউ ইয়র্ক অঞ্চল জুড়ে ধেয়ে আসতে পারে শক্তিশালী বিচ্ছিন্ন বজ্রঝড়। ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টির পাশাপাশি লোকালয়গুলোতে আকস্মিক বন্যার সতর্কতা দেয়া হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আমেরিকার প্রায় 50 মিলিয়ন বা 5 কোটি মানুষ বর্তমানে এই 2 নম্বর স্তরের ঝড় ঝুঁকির মধ্যে রয়েছেন। এমনকি ট্রাই স্টেট এলাকার একটি বড় অংশ জুড়ে দুর্বল প্রকৃতির টর্নেডো সৃষ্টির উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। এই চরম আবহাওয়ার প্রেক্ষাপটে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, অতিরিক্ত গরম মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে, তাই সবাই দয়া করে এয়ার কন্ডিশন রুমে থাকুন এবং প্রতিবেশীদের খোঁজ নিন। রাস্তায় চলাচলের সময় উপড়ে পড়া গাছ ও বিদ্যুতের লাইনের বিষয়েও তিনি সতর্ক করেন। তবে আশার কথা হলো, শুক্রবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকলেও শনিবারের মধ্যে আর্দ্রতা কমে আকাশ পরিষ্কার হতে পারে। ফলে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবল ম্যাচগুলো আয়োজনে কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা করা হচ্ছে। অ্যামাজনের এক নতুন ঘোষণায় যুক্তরাষ্ট্রের পরিবহন ও লজিস্টিক্স খাতে শুরু হয়েছে তুমুল আলোড়ন। নিজেদের বিশাল ট্র্যাকিং নেটওয়ার্ক এবার বাইরের ব্যবসার জন্য খুলে দিচ্ছে প্রতিষ্ঠানটি। অ্যামাজনের এই নতুন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের পরিবহন খাতে কতটা প্রভাব ফেলবে, আর এর ফলে ব্যবসা আর ভোক্তারা কী সুবিধা বা চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন, সে বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অ্যামাজনের এক ঘোষণাতেই কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের পরিবহন ও লজিস্টিক্স খাত। বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ট্র্যাকিং সেবা এখন আর শুধু নিজস্ব নেটওয়ার্কের জন্য সীমাবদ্ধ থাকবে না, বরং যুক্তরাষ্ট্রের যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান এখন অ্যামাজনের লেস দেন ট্র্যাক লোড বা LTL শিপিং সেবা ব্যবহার করতে পারবে। LTL এমন একটি পদ্ধতি যেখানে একাধিক গ্রাহকের পণ্য একই ট্রেইলারে পরিবহন করা হয়। এর ফলে ছোট ও মাঝারি ব্যবসাগুলো তুলনামূলক কম খরচে পণ্য পাঠানোর সুযোগ পায়।
এই ঘোষণার পরপরই শেয়ার বাজারে বড় প্রতিক্রিয়া দেখা যায়। যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ পরিবহন প্রতিষ্ঠানের শেয়ার উল্লেখযোগ্যভাবে পড়ে যায়। ওল্ড ডমিনিয়ন ফ্রেইট লাইনের শেয়ার প্রায় 5%, আর্কবেস্টের 4%, সাইয়া ও এক্সপিও লজিস্টিক্সের শেয়ারও 3 থেকে 5% পর্যন্ত কমে যায়। নতুন তালিকাভুক্ত ফেডএক্স ফ্রেইটের শেয়ারও প্রায় 7% হারায়। বিশ্লেষকদের মতে গত কয়েক বছরে অ্যামাজন নিজেদের বিশাল লজিস্টিক্স সাম্রাজ্য গড়ে তুলেছে। বর্তমানে তাদের রয়েছে হাজার হাজার ডেলিভারি ভ্যান, কার্গো বিমান, প্রায় 80,000 ট্রেলার এবং 24,000-এরও বেশি কন্টেইনার। এখন সেই অবকাঠামো বাইরের ব্যবসাগুলোর জন্য উন্মুক্ত করা হচ্ছে। অ্যামাজন ফ্রেইটের পরিচালক জিম রুইজ জানিয়েছেন, গ্রাহকদের চাহিদার কারণেই এই সেবা সম্প্রসারণ করা হয়েছে। তবে বাজার বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে অ্যামাজন সরাসরি ফেডেক্স, ইউপিএস এবং অন্যান্য বড় পরিবহন প্রতিষ্ঠানের ব্যবসায় বড় ধরনের চাপ তৈরি করতে যাচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের লজিস্টিক্স খাতে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। শৈশবে স্ক্রিন নির্ভরতা আর কৈশোরে করোনার লকডাউনের পর এবার বাস্তব সমাজ থেকেও ছিটকে যাচ্ছে কিশোর কিশোরীরা। শপিং মল, বিনোদন পার্ক ও রেস্তোরাঁগুলোতে একের পর এক নিষেধাজ্ঞা আসায় বন্ধ হচ্ছে তাদের সুস্থ সামাজিকতার পথ। কিশোরদের এই কোণঠাসা অবস্থা এবং এর নেপথ্যের সামাজিক সংকট নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমাদের সমাজ প্রায়ই অভিযোগ করে আজকের ছেলেমেয়েরা সারাক্ষণ ফোনে বুঁদ হয়ে থাকে। তারা বাস্তব জীবনে মিশতে পারে না। কিন্তু আমরা কি ভেবে দেখেছি তাদের এই ফোন নির্ভরতার পেছনে আমাদের নিজেদের দায় কতটা? শৈশবে যাদের হাতে আমরা স্মার্টফোন বা আইপ্যাড তুলে দিয়েছি এবং কৈশোরে যাদের 4 দেয়ালের মাঝে জুম ক্লাসে বন্দি করেছি, আজ তারাই যখন একটু বাইরে বের হতে চাইছে, সমাজ তাদের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের শপিং মল, বোলিং অ্যালি, রেস্তোরাঁ, এমনকি বিনোদন পার্কগুলোতেও এখন একা কিশোর কিশোরীদের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। অজুহাত হিসেবে বলা হচ্ছে তারা হইচই করে, মারামারি করে কিংবা দোকানে হামলা পাকায়। কিন্তু কিছু উশৃঙ্খল বাচ্চার কারণে পুরো একটা প্রজন্মের জন্য সুস্থ সামাজিকতার পথ বন্ধ করে দেওয়া কতটা যৌক্তিক? বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে এভাবে কিশোরদের সামাজিক স্থান বা থার্ড স্পেস থেকে তাড়িয়ে দিলে তাদের মানসিক স্বাস্থ্যের চরম ক্ষতি হবে। এক গবেষণায় দেখা গেছে প্রায় 87% তরুণ মনে করে যে পূর্ববর্তী প্রজন্মের তুলনায় তাদের বাস্তব জীবনে মেলামেশার সুযোগ অনেক কমে গেছে। কিশোররা আসলে নিজেদের ঘরে বন্দি রাখতে চায় না, তারা বন্ধুদের সাথে আড্ডা দিতে চায়। কিন্তু পার্ক বা শপিং মলে যখন তাদের প্রবেশাধিকার কেড়ে নেওয়া হয়, তখন বাধ্য হয়ে তারা আবার সেই বিষণ্ণ ডিজিটাল দুনিয়া বা ক্ষতিকর পথে পা বাড়ায়। সমাজকে এমন সিদ্ধান্ত নিতে হবে, তারা কি তরুণদের একটু চঞ্চলতা মেনে নিয়ে তাদের সুস্থ বিকাশে সাহায্য করবে, নাকি তাদের পুরোপুরি সমাজচ্যুত করে দেবে? যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রামিক সিটি হলে কাউন্সিল মিটিং মানেই খবরের শিরোনাম। মঙ্গলবারের মিটিংয়ে দীর্ঘ উত্তপ্ত বাকবেতণ্ডা, সভা স্থগিত, পুলিশ ডাকার হুমকি এবং শেষ পর্যন্ত ভোটে অপসারণ করা হলো সিটি ম্যানেজার আদেল আল আদলানিকে, যে সিটি ম্যানেজারকে অনেকেই মেয়র অ্যাডাম আল হারবির ঘনিষ্ঠ প্রশাসনিক সহযোগী হিসেবে দেখতেন। বিস্তারিত রিপোর্টে। গত মঙ্গলবার রাতের হ্যামট্রামিক সিটি কাউন্সিল সভা যেন ধীরে ধীরে রূপ নেয় ক্ষমতার এক প্রকাশ্য দ্বন্দ্বে। একদিকে মেয়র অ্যাডাম আল হারবি, অন্যদিকে মেয়র প্রোটেম মোহাম্মদ হাসান ও কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ অংশ। সিটি কাউন্সিল মিটিংয়ের সিটি ম্যানেজারকে অপসারণের বিষয়টি মোহাম্মদ হাসান উত্থাপনের সাথে সাথেই বাকযুদ্ধ শুরু করেন মেয়র অ্যাডাম আল হারবি। এরপর শুরু হয় দীর্ঘ বাকবিতণ্ডা। প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে সভাকক্ষে চলে উত্তেজনা, চিৎকার এবং পাল্টাপাল্টি তর্ক। এক পর্যায়ে মেয়র সভা থেকে কাউন্সিল সদস্যকে সরিয়ে দিতে পুলিশ ডাকার হুমকিও দেন। তবে নাটকীয় এই পরিস্থিতির মধ্যেও কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা শেষ পর্যন্ত মোহাম্মদ হাসানের উত্থাপিত প্রস্তাবের পক্ষেই অবস্থান নেন। মেয়রের পছন্দে নিয়োগ দেয়া সিটি ম্যানেজারকে প্রায় 2 ঘন্টা পর অনুষ্ঠিত ভোটে 4-2 ব্যবধানে অপসারণ করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব পাওয়া আল আদলানি কেন অপসারিত হলেন সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি কাউন্সিল।
তবে স্থানীয় রাজনৈতিক মহলে সিটি ম্যানেজার নিয়োগের পর থেকেই আলোচনা ছিল মেয়রের ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়োগ, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মেয়রের পক্ষে অবস্থান, কাউন্সিল সদস্যদের তোয়াক্কা না করা। যদিও এসব অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত বা সিদ্ধান্ত প্রকাশ হয়নি। অনেক পর্যবেক্ষকের মতে মঙ্গলবারের ভোট শুধু একজন সিটি ম্যানেজারের চাকরি হারানোর ঘটনা নয়, বরং এটি ছিল সিটি হলের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য নিয়ে চলমান দ্বন্দ্বের প্রকাশ্য প্রতিফলন। মেয়র অ্যাডাম তার কর্তৃত্ব বজায় রাখতে প্রাণপণ চেষ্টা করেও আটকাতে পারেননি অপসারণের প্রস্তাব। অপসারণের পর শহরের কন্ট্রোলার ও প্রধান অর্থ কর্মকর্তা আমির আহসানকে অন্তর্বর্তীকালীন সিটি ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়। এখন প্রশ্ন উঠছে, এই ভোট কি শুধুই একজন প্রশাসকের বিদায়, নাকি হ্যাম্পটনবার্গ সিটি হলে ক্ষমতার নতুন সমীকরণের সূচনা? এই ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।